বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সেশনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমরা আজকে দেখব হিস্ট্রি অ্যান্ড ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন। এই টপিকসটার উপরে আমরা আলাপ করব। অ্যাকচুয়ালি ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি আর কি, অর্থাৎ যখন মুদ্রা বেড়ে যায় কিন্তু পণ্য কমে যায়। এই সময়টা কি হয় যে পণ্যর অনেক দাম বেড়ে যায় আর কি, যে বাজারে পণ্য যেটা আছে কিন্তু টাকার পরিমাণ অনেক বেশি। টাকা যদি বেশি হয়, মানুষের হাতে টাকা স্ফীতি হয়ে যায়, বেশি বেশি টাকা থাকে, এটাকে ইনফ্লেশন বলা হয়। ফলে দেখা যাচ্ছে যে যাদের কাছে প্রচুর টাকা আছে তারা ইজিলি কোনো গুডস অ্যান্ড সার্ভিস পারচেস করতে পারে, কিন্তু এই পরিমাণ টাকা তো সবার কাছে নাই। ফলে তারা খুব কষ্টের মধ্যে থাকে, বিশেষ করে যারা পোর ক্লাসেস পিপুল আর কি, ওয়ার্কিং ক্লাসেস পিপুল, বা যারা ফিক্সড বা লিমিটেড ইনকাম সোর্স যাদের, তারা প্রবলেমে পড়ে। এটাকে আমরা ইনফ্লেশন বলছি, যে মুদ্রাস্ফীতি মানে অনেক মুদ্রা হয়ে গেছে, অনেক টাকা হয়ে গেছে হাতে, বাট পণ্য যেটুকু আছে সেই পণ্য তারা বেশি দাম দিয়ে কেনার সুযোগ পাচ্ছে যাদের কাছে প্রচুর টাকা আছে। এই এখন এই যে মুদ্রাস্ফীতি, আহ, এটার হিস্ট্রি অ্যান্ড ইম্প্যাক্টটা কি, তার প্রভাবটা কি, বা তার ইতিহাসটা কি। তাই এই ইতিহাসটা অ্যাকচুয়ালি 1990 সাল থেকে শুরু হয়েছে। তা সেখানে বলা হয়েছে যে আমাদের যে বিশ্ব যে অর্থনীতি যেটা, আমরা দেখছি যে 1930-এর দশকের পর থেকে, হ্যাঁ, সবচেয়ে বেশি মানে গুরুতর অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয়েছে আর কি। এটার ফলে যেটা হয়েছে যে এই সময়ে জাতীয় যে সরকার, ন্যাশনাল যে গভর্নমেন্টগুলো, তারা যেটা করে, তারা প্রায়শ তাদের অর্থনৈতিক মন্দা থেকে বের হয়ে আসার চেষ্টা করে। আর বের হয়ে আসার চেষ্টা করলেই তো হবে না। তো এই চেষ্টা করার জন্য তারা কি করে, একটা বের হওয়ার জন্য একটা ডিজাইন তৈরি করে, এবং সেই ডিজাইনের আলোকে যে কাজটা করে সেটা হলো যে তাদের আর্থিক উদ্দীপনা এটা দেওয়ার চেষ্টা করে, এবং আর্থিক ব্যবস্থাটা ভালো হয় যেন, সেই রকম একটা আহ, কিছু করতে তারা প্রলুব্ধ হয়, এটা বলা হয়েছে। তা আমরা একটু যেটুকু বললাম ব্যাখ্যাটা আমরা একটু এভাবে দেখি। এখানে বলছে যে গ্লোবাল ইকোনমি যেটা, সেই গ্লোবাল ইকোনমিটা কি হচ্ছে, is experiencing one of its most serious economic downturns since the 1930। অর্থাৎ আমরা একটু আগে যেমনটি বলছিলাম যে 1983 এর পর থেকে এটা ইকোনমিটা ডাউন টার্ন হতে শুরু করেছে আর কি। এখন এর ফলে ডিউরিং টাইম সাচ অ্যাজ দিস, মানে এই সময়ের ভিতরে আমরা বলছি যে ন্যাশনাল গভর্নমেন্ট যারা আছে, এই এই গভর্নমেন্টগুলো কি করে, অফেন টেম্পটেড টু অ্যাডপ্ট, তারা প্রলুব্ধ হয় উপযোগী করতে, যে এক্সপেন্সিভ ফিসকাল স্টিমুলাস, মানে তারা স্টিমিউলাসটা খুব বেশি দেয়, মানে উদ্দীপনাটা অনেক বেশি উদ্দীপনা দিতে থাকে, যাতে পণ্যের দামটা বা অর্থনীতিটা কি থাকে, স্টেবল থাকে। অ্যান্ড বলছে, এবং যে মানিটারি মেজার্সটা মানে আর্থিক যেটা পরিমাপটা, এটাকে এমনভাবে ডিজাইন করে যাতে লিফট দেয়ার ইকোনমিক্স আউট অফ রিসেশন, মানে তাদের রিসেশনটাকে তারা বেরিয়ে আসতে পারে, লিফট করতে পারে, লিফট মানে তুলে নিতে পারে, মানে রিসেশনটা থেকে উঠে আসতে পারে, এইরকম বিষয়টা। এটা একটা বিষয়। আমরা নেক্সট স্লাইডটা একটু দেখি। এখানে নেক্সট স্লাইডে বলা হয়েছে যে যেটা, যে আমাদের যে ডিসপ্রপোর্শনেট, মানে এটার অর্থ এরকম আমরা বলতে পারি যে এটা যে অসামঞ্জস্যপূর্ণ যেটা আছে, স্টিমুলিয়াস মেজার্স আর কি, অসামঞ্জস্যপূর্ণ যে উদ্দীপনা ব্যবস্থাটা আছে, সেটা কি হচ্ছে, হাউএভার আর শিওর টু এনকারেজ দ্য ফিল্মস অফ ইনফ্লেশন। ফিল্মস অফ ইনফ্লেশন মানে ফিল্ম মানে শিখা আর কি, মানে ইনফ্লেশনের শিকারটা টু মাস এত বেশি হয় যে স্টিমুলাস মানি চেস দ্য সেম গুডস অ্যান্ড লেবার। বলছে যে অত্যাধিক উদ্দীপক হওয়ার ফলে একই মানে পণ্য এবং শ্রমের পেছনে সবসময় তাড়া করে ছোটে। হ্যাঁ, মানে মানে আগুনের ফুলকির মতো, মানে শিখা যেটা ইনফ্লেশনের শিখাটা, মানে এ তারা তাড়া করে, চেস মানে তাড়া করে, যে একই গুডস এবং লেবারের উপরে তাড়া করছে। অর্থাৎ হলো যে আমাদের টোটাল এই অসামঞ্জস্যপূর্ণ উদ্দীপনা ব্যবস্থা আহ, ফলে এরকমটা হয় আর কি।
এখন বলছে ইট ইজ টু আর্লি টু টেল হোয়াট পাথ গভর্নমেন্টস এফেক্টেড। বলছে যে এক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে এই যে মন্দাটা প্রভাবিত করছে, এই মন্দার প্রভাবের দ্বারা এই যে সরকারগুলো যে কোন পথ অনুসরণ করবে বা কত তাড়াতাড়ি অর্থনৈতিক পুনরুদ্ধার করবে তা মানে বলা কঠিন হয়ে পড়েছে। এটা খুব বলা কঠিন যে এই যে রিকভারিটা করবে যে কত তাড়াতাড়ি, যে গভর্নমেন্ট যে এফেক্টেড হচ্ছে বাই দ্য কারেন্ট রিসেশন বা এই যে বর্তমান মন্দাটা দ্বারা যে সরকার এফেক্টেড হচ্ছে বা সরকার প্রভাবিত হচ্ছে। বলছে হাউ উইল ফলো or how soon economic recovery will manifest itself। এটা কত তাড়াতাড়ি যে আমরা রিকভারি করতে পারবো, পুনরুদ্ধার করতে পারবো, সেটা আমাদের আহ, মানে খুব তাড়াতাড়ি বলা কঠিন আর কি, বিষয়টা এরকম। তারপরে আমরা একটা জিনিস দেখছি যে এই যে রিসেন্ট রিপোর্ট যেটা, যে সাম্প্রতিক যে প্রতিবেদনগুলো আমরা দেখছি, এই প্রতিবেদনগুলো আমাদের কি করছে যে মূল্যস্ফীতির উদ্বেগকে মানে কি করে, এটা হিটিং আপ মানে উত্তপ্ত করার পরামর্শ দেয়, যে এটা সবসময় উত্তপ্ত রাখতে হবে। উত্তপ্ত মানে যে আগুনের ফুলকি আগে যেমন দেখলাম ফ্লেম, এই জাতীয় আর কি, মানে হিটিং আপ করতে আমাদের সাহায্য পরামর্শ দেয়, যাতে উন্নয়নশীল যে অর্থনীতি আর কি, অর্থনীতিটা আমরা বলছি যে বিশেষ করে ৮০ এবং ৯০ দশকে এই আভ্যন্তরীণ মুদ্রাস্ফীতির সাথে গুরুতর সংঘর্ষ হয় আর কি। এই সংঘর্ষের সাথে লড়াই করেছিল বিশেষ করে, যেটা ছিল খুবই উদ্বেগজনক আর কি, সেটা এরকম। অর্থাৎ হলো বলছে রিসেন্ট রিপোর্টস হাউএভার সাজেস্ট দ্যাট ইনফ্লেশন ওয়ারিজ আর হিটিং আপ। বলছে আমাদের সাম্প্রতিককালের যে প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি, হাউএভার সেখানে যাই হোক আমরা সাজেস্ট করে যে এই যে ইনফ্লেশন ওরিসটা মানে এই যে উদ্বেগজনক মূল্যস্ফীতি যেটা, সেটা আর হিটিং আপ মানে সেটা উত্তপ্ত করা পরামর্শ দেয় আর কি, মানে যেটা আরো উত্তপ্ত হবে, তার মানে এটাকে আরো আহ, মানে আমাদের সহনীয় পর্যায়ে রাখতে হবে, এটা বলা হয়েছে। ডেভেলপিং ইকোনমিক্স, এখানে আমরা বললাম যে উন্নয়নশীল অর্থনীতিতে সাম অফ হুইচ ফাউট সিরিয়াস ক্লাসে মানে এটা খুব সিরিয়াস ভাবে যুদ্ধ ঘোষণা করছে, বিষয়টা এরকম যে ইম্প্যাক্ট এরকম আসছে যে ডোমেস্টিক ইনফ্লেশন 1900 মানে 1980s and 1990s মানে এই সালগুলোতে আমরা স্পেশালি এটা খুব উদ্বেগজনক ছিল আর কি, মানে এই ইনফ্লেশনটা বা মুদ্রাস্ফীতিটা। তারপর বলছে যে আমরা বলছি যে ইন সেভারেল লার্জ ইমার্জিং মার্কেটস, এখানে বিশেষ করে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, রাশিয়া, তুর্কি, সাউথ আফ্রিকা ডাবল ডিজিট ইনফ্লেশন আর অলরেডি অ্যারাইভড, মানে এখানে এসব দেশগুলোতে অলরেডি ডাবল ডিজিট হয়ে গেছে ইনফ্লেশনটা। আচ্ছা, তারপর বলছে যে আহ, যে এই যে আমরা এভাবে একটু বলে নেই যে যে আর্থিক বিবৃতি যেটা, আহ, এখানে বলছে গিভেন দ্য ডিস্টর্টিভ ইফেক্টস অফ চেঞ্জিং প্রাইস। বলছে যে আমাদের যে প্রাইসটা চেঞ্জ হচ্ছে আর কি, অর্থাৎ financial statements and their interpretation is important. The financial statements reader understand uh, what this affects and how to cope with these reporting challenges. কারণ বলছে যে আমাদের যে আর্থিক বিবৃতি যেটা, আর্থিক বিবৃতির এটার উপরে এবং তাদের ব্যাখ্যার উপরে বলছে তাদের পরিবর্তনের বিকৃত প্রভাবের প্রেক্ষিতে, মানে ডিস্টরটিভ ইফেক্ট মানে বিকৃত প্রভাব, এই প্রেক্ষিতে আমরা দেখছি যে এটি গুরুত্বপূর্ণ যে আর্থিক বিবৃতি পাঠ করে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে এই প্রভাবগুলি কি এবং কিভাবে এই রিপোর্টিং চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করা যায়, এটা আমরা দেখার চেষ্টা করছি। তারপর আমরা বলছি যে
while changing price occur worldwide, এখানে আমরা বলছি যে আমাদের আহ, যে এইটা বিশ্বব্যাপী যে সংগঠিত হচ্ছে এই ইনফ্লেশনটা, এবং দেয়ার বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এফেক্টস ভেরি ফ্রম কান্ট্রি টু কান্ট্রি। এখানে এবং এইটার এই রিপোর্টিংটা প্রভাব ইফেক্টস হচ্ছে যে ভেরি করছে, মানে এর রিপোর্টিং এর প্রভাবটা ভেরি করছে কান্ট্রি টু কান্ট্রি, দেশে দেশে এটার কে মানে প্রভাব বিস্তার করছে। যে একটা যখন ইনফ্লেশন হয় তখন একটা মানে আসলে দেশে দেশে এটার উপরে একটা ইম্প্যাক্ট হয়, সেটা বলা হয়েছে। এখন বলছে যে ইউরোপ, নর্থ আমেরিকা, তারপরে ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ বলা হয়েছে যে হ্যাভ এনজয়েড রিলেটিভলি মডেস্ট জেনারেল প্রাইস লেভেল ইনক্রিজেস। হচ্ছে এরা তুলনামূলকভাবে যে এদের যে প্রাইস লেভেল ইনক্রিজটা সেটা মডেস্ট আর কি, সেটা সহ্য সীমার ভেতরে আর কি, অ্যাভারেজিং লেস দ্যান 3%, মানে এটা 3% মধ্যে ওঠানামা করে, ফ্লাকচুয়েট করে পার ইয়ার ডিউরিং দ্য লাস্ট ডিকেড, মানে আমরা বিগত দশকে এটা দেখতে পাচ্ছি। By contrast, Eastern Europe, Latin America, and Africa have experienced much higher inflation rate, মানে এগুলো মানে ইনফ্লেশন রেটটা খুব বেশি। এখানে আমরা কয়েকটা দেশ এভাবে বলছি যে অ্যানুয়াল রেটস ফর অফ ইনফ্লেশন হ্যাভ বিন অ্যাজ হাই অ্যাজ 60%, দ্যাট মিন 60.3% ইন টার্কিতে, এত বেশি 90 সালে ছিল। 79.1% ইন ব্রাজিলে ছিল 1990-তে, and most recently 17.36% in Zimbabwe in 1990, মানে যেটা খুব হাই ইনফ্লেশন রেট। এখন বলছে যে যে লোকাল ইনফ্লেশন এফেক্ট, যে স্থানীয় মুদ্রাস্ফীতি, যেটা দ্য এক্সচেঞ্জ রেটস ইউজ টু ট্রান্সলেট ফরেন কারেন্সি ব্যালেন্সেস। এখানে বলছে যে স্থানীয় যে মুদ্রাস্ফীতিটা তাদের যে দেশীয় মুদ্রার সমতুল্য বৈদেশিক মুদ্রার ব্যালেন্স অনুবাদ করতে ব্যবহৃত হয় এই, এবং সেটা বিনিময় হারকে প্রভাবিত করে। মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে বৈদেশিক যে ক্রিয়াকলাপটা তাহলে হিসাব করার সময় মুদ্রাস্ফীতি থেকে বৈদেশিক মুদ্রার অনুবাদকে আলাদা করা আসলে খুব কঠিন আর কি, এই জিনিসটা এখানে বোঝানো হয়। বলা হচ্ছে যে লোকাল ইনফ্লেশন এফেক্ট দ্য এক্সচেঞ্জ রেটস, মানে যেটা ইউজ টু ট্রান্সলেট ফরেন কারেন্সি ব্যালেন্সেস টু দেয়ার ডোমেস্টিক কারেন্সি ইকুইভ্যালেন্ট। তার অর্থ হলো আমরা যদি এভাবে বুঝতে পারি যে আমাদের যে দেশীয় মানে লোকাল ইনফ্লেশন এফেক্ট যেটা, মানে লোকাল বলতে আমরা স্থানীয় বলছি, স্থানীয় যে মুদ্রাস্ফীতি এবং তার দেশীয় মুদ্রা সমতুল্য বৈদেশিক মুদ্রা, মানে আমরা যদি ব্যালেন্স টু দেয়ার ডোমেস্টিক কারেন্সি ইকুইভ্যালেন্ট, বলছে যে এর আহ, ব্যবহারটা মানে সেম ব্যবহারটা অনুবাদ করতে ব্যবহৃত বিনিময় হারকে প্রভাবিত করে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে উই শ্যাল সি, আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ হার্ড টু সেপারেট ফরেন কারেন্সি ট্রান্সলেশন। এখানে এটা পার্থক্য করা, ফরেন কারেন্সি ট্রান্সলেশন করা পার্থক্য, মানে পার্থক্য করা খুব কঠিন ফ্রম ইনফ্লেশন, মানে কি থেকে, এই যে মুদ্রাস্ফীতি থেকে, হোয়েন অ্যাকাউন্টিং ফর ফরেন অপারেশন, বলছে যখন যে হিসাব করার সময়, মানে বৈদেশিক ক্রিয়াকলাপ হিসাব করার ক্ষেত্রে, মানে আমরা যখন একটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং করব সেক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধাটা সেটা হলো ইনফ্লেশন। ইনফ্লেশনটা এটা সেপারেট করা খুব কঠিন হয়ে পড়ছে। তার সাথে ফরেন কারেন্সি ট্রান্সলেশনের আর ইনফ্লেশন এই দুটো পার্থক্য করা কঠিন, সেই কথাটা বলা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেকচার।